আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। সুরক্ষিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার, ব্যর্থতার দায়ে স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার, অস্থায়ীভাবে দপ্তরের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রম উপদেষ্টার। সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি বিএনপির। প্রশাসনে এখনো বসে আছে হাসিনার দোসররা, মন্তব্য দলটির নেতাদের। শেখ হাসিনা ও রেহানার ছেলে মেয়ের নামে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অনুসন্ধান শুরু। সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে দুদক। এবং সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন বললেন সিইসি। সংস্কার চূড়ান্তে সময় লাগলে ভোটের প্রস্তুতি বিলম্ব হওয়ার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, তদন্তের পর জানা যাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ে অগ্নি নির্বাপনের সময় নিরাপত্তার ঘাটতি ছিল। ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় জুড়ে আতঙ্ক। ভবনগুলোতে নেই বিদ্যুৎ, অনেক কর্মকর্তা চলে যাচ্ছেন, চলছে না কোনো কার্যক্রম। আগুন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সব গেট বন্ধ, তো এসে দেখি যে ফায়ার ফাইটিং যারা কাজ করছে তাদের কার্যক্রম শেষ। তারা ওই বিল্ডিং এ যারা জব করে, বিশেষ করে সড়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ওখানে কেউ ঢুকতে পারছে না এবং ওখানে পুলিশ কর্ডন দিয়ে রাখছে এবং ওখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই, আর উপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা আমাদের অফিস রুমে যাওয়া আমাদের সম্ভব হয় না আজকে। হ্যাঁ, একটা ভীতি তো কাজ করছে সবার মধ্যেই, আবার কাজেরও একটা গতি কমে গেল, আর সবাই বিশেষ করে ওই 7 নম্বর ভবনে তো কেউ যেতে পারছে না। সকালে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা। না, আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের পরই জানা যাবে এটি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব। সকাল 11টা নাগাদ সচিবালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরই মধ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন। পুড়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ফলে জনমনে প্রশ্ন জেগেছে, এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, 3 দিনের মধ্যে এই কমিটির প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব জানান তিনি। এ সময় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সচিবালয়ে আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। মনির হোসেন তপুর রিপোর্ট। অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বিক্ষোভ, বিদ্রোহ সহ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টারা। এ সময় জানানো হয়, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উৎস ও কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক কোনো দ্রব্য ব্যবহার করা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে। আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে, ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল।
এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। এ সময় সচিবালয়ের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান 5টি মন্ত্রণালয়ের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডিজিটাল রেকর্ড থাকায় এই দফতরের গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করা যাবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। এছাড়া পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর সাথে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের নাম উঠে এসেছে। সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে অস্থায়ীভাবে কাজ চালিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখবে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর ব্রিফিং এ কথা জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। এ সময় জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গত এক মাসে 1405 জনকে আটক করা হয়েছে। একই সময় উদ্ধার করা হয় 28টি অবৈধ অস্ত্র ও 424 রাউন্ড গুলি। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। সচিবালয়ের আগুনের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। অন্তর্বর্তী সরকারের 4 মাস পরেও প্রশাসনের শেখ হাসিনার দোসররা বসে আছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ছাত্র নাগরিকরা রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু এতে রাষ্ট্রের খবরদারি থাকলে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হবে বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ সচিবালয়ে আগুন নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা নিয়ে এখন প্রশ্ন জনমনে, রাজনৈতিক এবং প্রশাসনিকদের আলোচনার কেন্দ্রে। যে সচিবালয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এত নথি থাকে, সেখানে নিরাপত্তা রক্ষী থাকার পরেও কিভাবে আগুন লাগলো সে প্রশ্ন তুলে 24 ঘন্টার মধ্যেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দোসররা এখনো সচিবালয়ে বসে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগুনের ঘটনা রহস্যজনক, দ্রুত সময়ের মধ্যে এর বিস্তারিত জনসম্মুখে তুলে ধরার তাগিদ দেন তিনি। একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত, কারণ শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর অগ্নি
কাণ্ড, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে একটি কলোনি বা উপনিবেশ বানাতে চেয়েছিল অভিযোগ করে বিএনপি নেতারা বলেন এজন্যই পালানোর পর তাকে আশ্রয় দিয়েছে দেশটি। এ সময় বিএনপিকে নিয়ে উপদেষ্টাদের সাম্প্রতিক কথাবার্তার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা ইলেকশন করব, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কথা না বলতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে স্পষ্ট নাশকতা হিসেবে দেখছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট করতে এই নাশকতা চালানো হতে পারে। এ সময় সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান বার সভাপতি। তিনি বলেন, এখানে আগুন লাগলে লাখো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে কমিশন গঠনের জন্য সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সুপারিশ অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে কোন রকম সাক্ষী হিসাবে, এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে। সময় বেঁধে দিয়ে তদন্ত করতে হবে এবং এদের বিরুদ্ধে নজিরবিহীন একদম এটা মানে ধরনের একটা এক্সাম্পলারি পানিশমেন্ট ব্যবস্থা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোনের ছেলে মেয়েদের নামে পূর্বাচলে প্লট জালিয়াতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এছাড়া ৩,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। আর দুদকের ইতিহাসে প্রথমবার সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। রিপোর্ট মাহবুব কবির চাপলের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক অ্যাকশনে যাচ্ছে দুদক। এবার তাদের নামে প্লট জালিয়াতির অনুসন্ধান শুরু করল সংস্থাটি। কমিশন বলছে, পূর্বাচল নতুন শহরে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহেনা, ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে, যা রাজুকের নথিতে সর্বোচ্চ গোপনীয় হিসেবে রাখা হয়। অভিযোগ আছে, ক্ষমতার দাপট দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে এসব প্লট বরাদ্দ নেন তারা, যার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহরে কূটনৈতিক জোনের 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। তার 98টি ব্যাংক অ্যাকাউন্টে ৩,২০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 70 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে স্ত্রী ছেলে সহ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4-2 এবং 4-3 ধারায় সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5-2 ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। দুদকের ইতিহাসে প্রথমবারের মতো তাদের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। আগের দিন তার পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। জহুরুল হক বিডিআর হত্যা মামলার অন্যতম বিচারক ছিলেন, তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আমিও শুনছি অনুসন্ধান করতে চায় তারা। আমার সারা জীবনে কোনো নিয়ম নাই, আপনারা জানেন। আমি ছিলাম অনেকদিন এবং আমি এখন একটা
আমার কি অবস্থা, আমি একটা ভাড়া বাড়িতে উঠছি, আমার নিজের কোনো বাড়ি নেই, এত বড় বড় চাকরি করার পরেও সে আমার বিরুদ্ধে অভিযোগ করে দুর্নীতি দিলে হবে? হয়তো হারানি, আচ্ছা কি হবে বলেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লবে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, এই মামলার আরেক আসামি এসআই মালিককে কিশোরগঞ্জে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে গণহত্যার নির্দেশ দেওয়ার বিষয়টি এরই মধ্যে তদন্তে স্পষ্ট হয়েছে। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে ইসির করণীয় ঠিক করতে সংস্কার কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। সিইসি বলেন, সংস্কার প্রস্তাব পেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে, তবে সংবিধান ও আইন পরিবর্তনে সময়ক্ষেপণ হলে নির্বাচনের প্রস্তুতিতেও বিলম্ব হওয়ার আশঙ্কা তার। একরামুল হক সায়েমের আরেকটি রিপোর্ট। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের ফলে ভেঙে পড়েছিল গোটা নির্বাচনী ব্যবস্থা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে এখন একদিকে চলছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নতুন নির্বাচন কমিশন। যদিও সংসদীয় পদ্ধতি বা নির্বাচনী প্রক্রিয়ায় কি পরিবর্তন হচ্ছে তা এখনো স্পষ্ট নয়, আর তা বিলম্ব হলে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিতে সমস্যা হতে পারে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে যে বিধি আছে, আইন হয়েছে, অনেকগুলো আইন কানুনে পরিবর্তন করা হয়েছে অতীতে 3টা কমিশন। এখন উই হ্যাভ টু ফিক্স দোজ চেঞ্জেস। এখন ওনারা সুপারিশ কি দেন তা জানি না, তাতে যদি আবার আইন পরিবর্তনের দরকার হয় বা বিধি পরিবর্তন, তাহলে আবার এই এক্সারসাইজটা রয়ে গেছে। আমরা অপেক্ষা করছি কেন বর্তমান বিদ্যমান অবস্থাকে অ্যাড্রেস করার জন্য কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা আমরা জানি, কিন্তু অতিরিক্ত আরো কিছু আসলে তখন আবার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, একসাথে করে তো আমার তো আইনটা চেঞ্জ করে বারবার করে তো আইন চেঞ্জ করা যাবে না। দেখলাম যে বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা রাত্রে আবার মাথার মধ্যে আবার চিন্তা ঢুকে গেছে, তাহলে তো আবার আমাকে আবার প্রস্তুতি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। নির্বাচনের সাথে রিলেটেড যত রিফর্মস কমিশনের রিপোর্ট আসবে, লাইক লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশন, তারা কী ধরনের সুপারিশ দেয় এটাও আমরা জানি না। তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা করবে, এদের সুপারিশগুলো তো আমার জন্য ভেরি ভেরি রিলেভেন্ট। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে করণীয় ঠিক করবে কমিশন। ইসির ক্ষমতা বাড়াতে প্রয়োজনে আলাদা প্রস্তাবনা তৈরি করার কথাও জানান তিনি। নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার জন্য, এম্পাওয়ার করার জন্য, ক্ষমতা বৃদ্ধি করার জন্য যত সুপারিশ আছে আমরা উইল ওয়েলকাম। ক্ষমতা না দিলে আমি তো কাজ করা মুশকিল। সুপারিশের মধ্যে যেগুলো আমাদেরকে এম্পাওয়ার করার জন্য হবে সেগুলো আমরা মানব। প্রধান নির্বাচন কমিশনের আশা, নির্বাচন ঘনিয়ে আসতে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হবে। একই সাথে অতীতের মতো ডিসিএসপি সহ মাঠ প্রশাসনের কর্মচারীদের পক্ষপাতমূলক অবস্থান নেয়ার সুযোগ থাকবে না বলে দাবি তার। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। আমি কনফিডেন্ট ইনশাল্লাহ এরকম কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না যে ইলেকশন ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। মানুষ যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে ভাই। নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা সুষ্ঠু ভোটের মূল নিয়ামক বলে মনে করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আমরা কোনো দলের না,
আমরা দেশের 18 কোটি মানুষের পক্ষে কাজ করছি, সবাইকে একটা সুন্দর সুযোগ দিতে চাই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পছন্দ মতো পছন্দ প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ ও দখলদার মুক্ত দেশ করতে তারুণ্য নির্ভর সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে উপজেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি বলেন, দেশ সেবার সুযোগ পেলে জনগণের সংকট সমাধানের চেষ্টা করবেন তারা। এতে বিশেষ অতিথির বক্তব্যে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দেন, চক্রান্ত করে ভোট দানে বাধা দেয়া হলে আবারও আন্দোলন শুরু হবে। অন্তর্বর্তী সরকারকে যথাসময়ে নিরপেক্ষ নির্বাচন দেবার আহ্বান জানান তিনি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক। আপনারা একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না, আশ্রয় দিতে পারেন না। আমাদের সরকার চেয়েছে আমাদের হাতে আমাদের অপরাধী ফেরত দেন, এই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা সরকারের কাছে, বিচার বিভাগের কাছে আমরা দাবি করব, আমাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি যেন সুবিচার করা হয়। বান্দরবানের লামায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের দখল করা জায়গায় এসব বসতবাড়ি তৈরি করেছিলেন স্থানীয়রা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে পাহাড়ি বাঙালিদের জমি দখল করায় সিদ্ধহস্ত ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর মধ্যে শুধুমাত্র বান্দরবানের সুয়ালকে 50 ও লামা উপজেলার টঙ্গাঝিরি এলাকায় প্রায় 100 একর জায়গা দখল করেন তিনি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সুয়ালক এলাকার 25 একর জায়গা প্রশাসন দখলে নিয়ে সিলগালা করে দেয়, আর টঙ্গাঝিরিতে নিজেদের জায়গা পুনর্দখল করে নতুন পাড়া গড়ে তোলে 19টি ত্রিপুরা পরিবার। তবে বড়দিনের আগের রাতে নতুন এই পাড়া পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা। প্রার্থনার জন্য পাড়ার সবাই যখন পাশের এলাকায়, তখনই আগুন লাগায় নাশকতাকারীরা। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের পাড়াগুলোতেও। স্থানীয়রা মনে করছেন এর পেছনে রয়েছে বেনজির আহমেদ। 24 তারিখে আমরা ব্রিজে করতে গেছিলাম, এই সময় শুরু করছে, পুরা সব পুড়ে গেছে। বেলা 3টার সময় এসে কিন্তু ওরা হুমকি দিচ্ছে, যে হুমকি দেওয়ার পরে কিন্তু আপনাদের গড়পুর বা যেরকম পুড়ে দেবো, এরকম যদি না সেরে যদি না যায়, এরকম না যাইলে কিন্তু গড় পুড়ে দেবো এরকম বলে কিন্তু এতে থানা জিডি করে রাখছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। এখানে 19টি বাড়ির কথা আমরা দেখেছি, যার মধ্যে 17টি বাড়ি পুড়ে গিয়েছে। তো এটুক প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি। এখানে একটি মামলা হয়েছে, 4 জন অলরেডি ইতিমধ্যে ধৃত হয়েছে। তো আমরা এটি কি কারণে হয়েছে এটির তদন্তের বিষয় আসলে বেসিক্যালি। তারপরও আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে। এই মামলা এবং এই ঘটনা যেটা ঘটেছে, এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখব। এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দোষীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবছর দেশের সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ। আর দেশ সেরা ই কমার্স ব্র্যান্ড হয়েছে দারাজ বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতে নেয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই 2 প্রতিষ্ঠান। অনুষ্ঠানে টানা
3 বছর সবচেয়ে ঊর্ধ্বগামী প্রবৃদ্ধি নিশ্চিত করায় গ্রিক এন্ড মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম, এনসার্চ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সামিনা আফরিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা বিল বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মনে করছে চীন। দেশটির পররাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর তাদের এই শঙ্কার কথা জানিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, চীন কখনোই কোনো দেশকে প্রতিপক্ষ মনে করে না, তবে তাইওয়ান ও ফিলিপাইনের সামরিক সহায়তা বাড়াতে ওয়াশিংটনের প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি বিশ্বকে আরো অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছে চীন। একই সাথে সামরিক খাতে আমেরিকার এই বরাদ্দের কারণে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে আরো প্রাণহানি হবে বলে শঙ্কা বেইজিংয়ের। এর আগে সোমবার নিজের মিত্রদের আরো শক্তিশালী করতে $895 বিলিয়ন সামরিক বিল পাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হল এনআরবি ওয়ার্ল্ড সামিট 2024। এতে অংশ নেন 25টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। সকালে আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এসবে তিনি 5 আগস্ট পরবর্তী সময়কে সুবর্ণ সুযোগ হিসেবে অভিহিত করে দেশ ও প্রবাসীর সবাইকে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহিদুজ্জামান, প্রধান উপদেষ্টা আজিজ আহমেদ, সাপোর্ট ফোরামের ভাইস চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, ইউকে বিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, এবিসিসিআই এর প্রেসিডেন্ট আসিফ বারী, অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 6 উইকেটে 311 রান। টস জিতে ইনিংস ওপেন করতে নামেন স্যাম কনস্টাড এবং উসমান খাজা। অভিষেক টেস্টে 65 বলে 7 রান করে আউট হন কনস্টাস। অজিদের উদ্বোধনী জুটি ভাঙে 89 রানে, আরেক ওপেনার খাজার ইনিংস থামে 57 রানে। এরপর লাবুশানেও তুলে নেন অর্ধশতক। চতুর্থ ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে স্টিভেন স্মিথ ফেরেন 68-তে। 3 উইকেট নেন জসপ্রীতি বুমরা। শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। 16 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে অল রেডরা। এই মৌসুমে এখনো পর্যন্ত একটি ম্যাচ হেরেছে তারা। সর্বশেষ খেলাতে টটেনহাম হটস্পারের বিপক্ষে 6-3 গোলে জয় পায় আর্নে স্লটের দল। অন্যদিকে 20 দলের মধ্যে লেস্টার সিটির অবস্থান 17-তে। নিজেদের শেষ 5 ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। আনফিল্ডে রাত 2টায় মুখোমুখি হবে দু দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সুরক্ষিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার, ব্যর্থতার দায়ের স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থায়ীভাবে দপ্তরের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের। সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি বিএনপির। প্রশাসনে এখনো বসে আছে হাসিনার দোসররা, মন্তব্য দলটির নেতাদের। শেখ হাসিনা ও রেহানার ছেলে মেয়ের নামে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অনুসন্ধান শুরু। সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে দুদক। এবং সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন বললেন সিইসি। সংস্কার চূড়ান্তে সময় লাগলে ভোটের প্রস্তুতি বিলম্ব হওয়ার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।